আসসালামু আলাইকুম দর্শক। আমরা তো সবাই ব্যস্ত ইরান যুদ্ধ নিয়ে। মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে সেদিকেই আমাদের নজর, কিন্তু দেশে যে এক নীরব যুদ্ধ চলছে সে ব্যাপারে আমরা কজন খোঁজ রাখি? আজ একটু সেই ব্যাপারেই কথা বলবো। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এ কথা আমরা সবাই শুনেছি। ইতিহাসেও এর অনেক নজির আছে। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এর ভালো উদাহরণ। দেশ স্বাধীনের ৫৪ বছরেরও অধিক সময় যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে ক্ষমতায় এসেছে তারা সবাই গণবিরোধী এবং স্বৈরাচারী আচরণ করেছে জনগণের সাথে। এর বিরুদ্ধে জনগণ বারবার রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু জনগণ এই অব্যবস্থা থেকে মুক্তি পায়নি, এই স্বৈরশাসন থেকে মুক্তি পায়নি, বরং বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই আন্দোলন, এটি ছিল এক গণবিস্ফোরণ। এই গণ আন্দোলনের জোয়ারে ভেসে গেছে স্বৈরাচারের মসনদ। জনগণ চূড়ান্ত মুক্তির আকাঙ্ক্ষায় এক স্বনির্ভর বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্রের প্রত্যাশায় নতুন করে বুক বাঁধে। শুরু হয় রাষ্ট্র সংস্কারের এক ঐতিহাসিক কর্মযজ্ঞ। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত হয় জুলাই সংস্কার কমিশন। দেশের প্রায় সকল ছোট বড় রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত হয় জুলাই সংস্কার সনদ, যার উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপক সংস্কারের মাধ্যমে একটি গণমুখী, কল্যাণকর এবং বৈষম্যহীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে সকল নাগরিক স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারবে এবং প্রত্যেক নাগরিক তার অধিকার বুঝে পাবে। সর্বোপরি ফ্যাসিবাদের কবর রচিত হবে। কিন্তু আমরা কি দেখছি? বিএনপি সরকার ক্ষমতায় এসেই শপথের প্রথম দিনেই জুলাই সংস্কার সনদের সঙ্গে প্রতারণা করল। গণভোটের রায় অনুযায়ী নবনির্বাচিত সদস্যদের দায়িত্ব ছিল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং পাশাপাশি জুলাই সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করা। কিন্তু বিএনপি প্রথমটি করলেও দ্বিতীয়টি করেনি। এটি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি প্রতারণা। দর্শক, আশ্চর্যের বিষয় হলো এই জুলাই সংস্কার সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য বিএনপি প্রথম গণভোটের প্রস্তাব করেছিল। সেই বিএনপি ক্ষমতায় এসে এখন গণভোটকে অসাংবিধানিক বলছে। কি আশ্চর্যের বিষয়! নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী জনসভায় গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান। অথচ তারাই আজকে ক্ষমতায় এসে গণভোটকে অসাংবিধানিক বলছে। বিএনপির চেয়ারম্যান যেদিন জনগণকে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, নিশ্চয়ই তিনি এটা নিশ্চিত জেনেই বলেছিলেন যে গণভোটে জনগণ হায়ের পক্ষে ভোট দিলে সরকারের উপর কি কি সব দায়িত্ব অর্পিত হবে। কি আশ্চর্য! দর্শক, মাঝে মাঝে এদেশের রাজনীতিবিদদের কর্মকাণ্ড এবং আচরণ দেখে খুবই অবাক এবং বীতশ্রদ্ধ হই। মাঝে মাঝে মনে হয় দেশ নিয়ে আর ভাববো না, কিন্তু পারি কোথায়? পারি না তো। দর্শক, গণভোট বা জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা আজকে আপনাদেরকে শোনাবো। ১. গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। ২. মানবাধিকার কমিশন অধ্যাদেশ। ৩. দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। ৪. বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন অধ্যাদেশ এবং ৫. ব্যাংক রেজুলেশন সংশোধন অধ্যাদেশ। দর্শক, উপরে উল্লেখিত অধ্যাদেশগুলোর প্রত্যেকটি বাতিলের সুপারিশ করেছে বর্তমান বিএনপি সরকার, অথচ দেশের প্রায় ৭০% মানুষ এই অধ্যাদেশগুলির পক্ষে রায় দিয়েছে। এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রধান নিয়োগে সরকারি এবং বিরোধী দল মিলে যৌথ কমিটি গঠনের মাধ্যমে তাদের নিয়োগ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যায়ন, একই ব্যক্তি মোট ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে না থাকা এবং কোনো ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হিসেবে থাকতে পারবেন না। সংসদে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন এবং সেই সদস্যগণ ভোটের আনুপাতিক হারে বিভিন্ন দল থেকে সেই সংসদ সদস্য নেওয়া। এই সবগুলি বিষয়ই বিএনপির কাছে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। বিএনপি এসব ব্যাপারে নির্বাচনের আগেই তাদের দ্বিমতের কথা জানিয়েছে। তাহলে সংস্কার বা পরিবর্তনটা হচ্ছে কোথায়? প্রধানমন্ত্রী নিয়ম করে অফিস করা, সরকারি গাড়ি ব্যবহার না করা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকলে নিরাপত্তা সদস্য সংখ্যা কমানো, এসব প্রতীকী
উদ্যোগ দেখে কি জনগণ সন্তুষ্ট থাকবে, নাকি তারা কার্যকর উদ্যোগ দেখতে চায়, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন দেখতে চায়? জুলাই সনদের কথা বললেই বিএনপি সংবিধানের কথা বলে, তারা সংবিধানের দোহাই দেয়। অথচ বিএনপির যে 31 দফা দলীয় দফা, তার প্রথমেই আছে সংবিধান সংস্কারের কথা। বিএনপি এখন ক্ষমতায় এসে তাদের সেই প্রথম দফার কথাও ভুলে যাচ্ছে। জুলাই সনদের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি দল হচ্ছে বিএনপি। তারা জুলাই আন্দোলনের পর গত 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আহরণ করে। অথচ তারাই প্রায় 1,500 জুলাই শহীদ এবং প্রায় 25 থেকে 30,000 জুলাই যোদ্ধার আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। এটি খুবই লজ্জাজনক এবং জাতির জন্য হতাশার। কি ক্ষমতা, কি সিংহাসন! দর্শক, এই জন্যই প্রথমেই বলছিলাম যে যেই যায় ক্ষমতায় সেই হয় রাবণ। বিএনপির অবস্থাও তার ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে না। বিএনপি সরকার ক্ষমতায় এসেই প্রায় এক মাসের মধ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে গণহারে প্রশাসক নিয়োগ দিচ্ছে এবং এই নিয়োগগুলি দেওয়া হচ্ছে দলীয় লোকজন দিয়ে। আমার প্রশ্ন হলো, সরকার যে গণহারে দেশের বিভিন্ন স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ দিচ্ছে দলীয় লোকজন, এটি কি সংবিধান সম্মত? নাকি যেটি পক্ষে যায় সেটি সংবিধানে না হলেও সাংবিধানিক, আর যেটি দলের বিপক্ষে যায় সেটি সাংবিধানিক হলেও অসাংবিধানিক? এগুলো কোনোভাবেই জনকল্যাণমুখী কর্মকাণ্ড নয়। এগুলোকে জনগণ নিশ্চয়ই ভালোভাবে নেবে না এবং জনগণ গত 1.5 মাসে বিএনপির জুলাই সনদ নিয়ে যে কর্মকাণ্ড, তাতে হতাশ। শুধু হতাশই না, তারা অনেকটা বিক্ষুব্ধ। বিএনপি যদি ফেঁসিবাদী হয়ে ওঠে, তাতে চূড়ান্তভাবে কেউই লাভবান হবে না। মনে রাখতে হবে, জনগণ তার মতামতের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংবিধান রচনা বা সংস্কার করে। সংবিধান মানুষ তৈরি বা রচনা করে না। অর্থাৎ মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। এটি কি বিএনপি বোঝে না? নিশ্চয়ই বোঝে, কিন্তু তাদের দরকার শুভবুদ্ধির উদয় হওয়া। তাদের শুভবুদ্ধির উদয় হলে জাতি বেঁচে যাবে, জাতি উপকৃত হবে। আরও যদি না হয়, তবে সামনে কি অপেক্ষা করছে আমরা জানি না। 11 দলীয় জোটের একটি সংবাদ সম্মেলন দেখলাম, যেখানে শহীদ পরিবারগুলো উপস্থিত ছিল। তাদের ঝাঁঝালো বক্তব্য থেকে এটি পরিষ্কার যে তারা কোনোভাবেই জুলাই সনদের সাথে সরকারের যে প্রতারণা বা জুলাই সনদকে অস্বীকার করার প্রবণতা, সেটিকে তারা ভালোভাবে নেয়নি। এবং বিরোধী দলের পক্ষ থেকে রাজপথে আন্দোলনের ঘোষণাও দেওয়া হয়েছে। তারা বলেছে তারা সংসদ ঘেরাও করবে, তারা সচিবালয় ঘেরাও করবে। তাহলে জাতি কি খুব শীঘ্রই আরেকটি সংঘাতের মুখোমুখি হবে? দর্শক, আপনারাই বিচার করুন।